সবার প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের মিড ডে স্টারের অতিথি ডক্টর এহসানুল হক অপু। উনি বিভিন্ন কারণেই আসলে অনেকের কাছেই পরিচিত। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা এখন মানে গ্লোবালাইজেশনের যুগে একে অপরকে চিনতে পারি অনেক। সো বাই রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মিড ডে স্টার প্রোগ্রামে। সো আমি শর্ট করে আমি আমাদের অতিথিকেই বলবো ওনার পরিচয় দিয়ে কিভাবে আসলে ওনার জার্নি আমরা অবশ্যই এটা একটু কনভারসেশনের মাধ্যমেই হবে। পার্টিসিপেন্টের উদ্দেশ্যে আমি বলছি যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেইজ করতে পারেন, অথবা যদি কোনো সুবিধাজনক গ্যাপ পাওয়া যায় ওই সময় আপনারা সরাসরি হয়তো প্রশ্ন করতে পারবেন। সো আমি শুরুতেই আমাদের অতিথিকে বলবো যে আপনার বর্তমানে কোথায় আছেন, কি করছেন, যদি আপনাকে একটু বলেন। থ্যাংক ইউ জাহিদ ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। হয়তো কিছু কিছু টার্ম আমি হয়তো ইংলিশে বলবো, কিন্তু মোটামুটি বাংলায় বলার চেষ্টা করবো। কিছু কিছু সাইন্টিফিক টার্ম আছে বা একাডেমিক টার্ম থাকে, ওগুলো আমি ইংলিশে বলবো আর কি। তো কারেন্টলি আমি হচ্ছে লিঙ্কন মেমোরিয়াল ইউনিভার্সিটি, এটা হচ্ছে টেনেসি অঙ্গরাজ্যে ইউএস এর। ওখানে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি বায়োমেডিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে। ওদের কলেজ অফ ডেন্টাল মেডিসিন এবং স্কুল অফ অস্টিওপ্যাথিক মেডিসিন, মানে বোথ মেডিকেল এবং ডেন্টাল স্টুডেন্টদেরকে আমি প্যাথোফিজিওলজি পড়াই। এবং আমরা মেডিকেল এবং ট্রান্সলেশনাল রিসার্চ করি, মানে বায়োমেডিক্যাল সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং গ্রুপ ওদের সাথে মিলে। তো এটা হচ্ছে আমার ফুল টাইম পজিশন। এবং পার্ট টাইম আমি কাজ করছি হচ্ছে ইউনিভার্সিটি অফ মিশিগানে, মেডিকেল স্কুলে, স্কুল অফ ইন্টারনাল মেডিসিনে রিসার্চ ফেলো হিসেবে, মিশিগান স্টেটে এবং ইউনিভার্সিটি অফ ওলু ফিনল্যান্ডে। আম, এটা হচ্ছে মানে আমার কারেন্ট অবস্থা। এবং হচ্ছে আমি সাথে সাথে পাবলিক হেলথেরও কাজ করি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে। আমার টার্গেট হচ্ছে দেখা যে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যে আমরা যেসব টেকনোলজি গুলা ইন্ট্রোডিউস করি, ওটা পাবলিক হেলথ ইন্টারভেনশনে কিভাবে কাজে আসবে, অ্যাপ্লিকেশনে কিভাবে কাজে আসবে। তো ওইটা দেখার জন্য আমরা বাংলাদেশে যেমন 2 বছর আগে একটা সেন্টার ডেভেলপ করেছি, সেন্টার ফর ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ, সাইফার নামে। সো এই হচ্ছে আমার আপাতত পরিচয়। এবং আমি হচ্ছি বাংলাদেশ মেডিকেল কলেজের ডেন্টাল, যেটা বাংলাদেশ ডেন্টাল কলেজ থেকে গ্রাজুয়েট করা। এবং ইংল্যান্ডের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আমি ওরাল প্যাথোলজিতে মাস্টার্স করেছি, ফিনল্যান্ডে পিএইচডি করেছি। আর ইউএসএ তে 2019 সাল থেকে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ শুরু করেছি মিশিগান স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ মিশিগান। এবং এখন ফ্যাকাল্টি পজিশনে আছি লিঙ্কন মেমোরিয়াল ইউনিভার্সিটিতে, যেটা বললাম আর কি। রাইট। মানে আমাদেরকে যদি জাস্ট একটু বলেন যে মানে আপনি যখন মেডিকেলে ছিলেন মানে তখন কি আপনার রিসার্চে আসার কোনো স্বপ্ন বা প্ল্যান ছিল কিনা, মানে কিভাবে রিসার্চে জার্নিটা স্টার্ট করলেন? আহ, আসলে ডেন্টালে যারা থাকে, মেডিকেলে তাও একটা ট্রেন্ড লাইন থাকে। যেমন এর আগে সেশনে ধরা এসেছিল রজত দাশগুপ্ত, ডক্টর রজত, আমাদের খুব ঘনিষ্ঠ। তো ওদের যেমন একটা ট্রেন্ড লাইন ছিল যে আব্দুল্লাহ বাকি স্যার আছে ঢাকা মেডিকেল থেকে, বা জন হপকিন্সের প্রফেসর, মানে সবাই তো একটা ট্রেন্ড লাইন দেখে আগায়। তা আপনি যখন ক্যারিয়ার সেট আপ করবেন, বা আমরা যখন ক্যারিয়ারটা দেখতাম, এটা হচ্ছে বাংলাদেশে একটা মাঠে হাঁটার মতো আর কি। যে মাঠের চারদিকে রাস্তা আছে, অনেকে গতানুগতিক বইতেই যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, অনেকে মাঠের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, একজন হয়তো হাঁটতে হাঁটতে ওখানে ধুলার পথ যেটা বলে আর কি। হ্যাঁ, তো আমাদের ডেন্টালে আমাদের যেটা সমস্যা ছিল যে রিসার্চের, আমাদের কারিকুলামে খুব একটা ফোকাস করা হতো না। আম, কারণ আমাদের দেশে যেটা সমস্যা, যে এত মানুষ এবং মানুষ, রোগী এবং ডাক্তারের অনুপাত যদি আমি করি, স্যাররা সবসময় উৎসাহ দিতেন যে তোমরা ক্লিনিক্যাল করো, কারণ মানুষ তো সেবা পাচ্ছে না। রাইট। মানে চিকিৎসার তো মেইন, যারা চিকিৎসা সেবায় আসে বা যারা মেডিকেল ডেন্টাল পড়ে, ওয়ান অফ দ্য মেইন টার্গেট থাকে মানুষ, মানে রোগীকে সেবা দেওয়া। সো কারিকুলামটা ওইভাবে ডেভেলপ করা। তো যে কারণে আমার ফার্স্টে ছিল না। কিন্তু পরে যখন 2009-এ থাকতে আমার এক আন্টি মারা গেলেন ব্রেস্ট ক্যান্সারে। তো উনি সুস্থ ছিলেন, আর্মিতে কর্নেল ছিলেন। তো পরে উনি মেটাস্টাসিস হলো। তো তখন আমি প্রথম শুনলাম যে মেটাস্টাসিস জিনিসটা কি। আমরা জানতাম ওনার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, পরে শুনি যে ব্রেন মেটাস্টাসিস হয়েছে। আচ্ছা। তো তখন আমি গিয়ে অনলাইনে, ইন্টারনেটের জন্য তখন আমরা 200 টাকার কার্ড কিনে এনে ইন্টারনেট ইউজ করতাম, কিউবির আমলে। কিউবি। আচ্ছা। হ্যাঁ, তো তখন দেখতাম যে মেটাস্টাসিস কি, ডাক্তার এটা কি লেখলো মেটাস্টাসিস, কারণ আমরা মেডিকেলে পড়ছি।
ওগুলো প্র্যাকটিক্যাল যে নিজের ফ্যামিলিতে হয়েছে এরকম যে হয়েছে ব্রেস্টে ক্যান্সার, এটা ব্রেনে গিয়ে অ্যাটাক করছে এবং লাস্ট স্টেজে মারা গেছে, তখন মনে হলো আচ্ছা একটু রিসার্চ করা যায়। তো তখন বেসিক্যালি আমার রিসার্চের আগ্রহ আসলো এবং বিভিন্ন স্যারদের সাথে কথা বললাম যারা, এখানে একটা ট্রিকি জিনিস, মানে আমি কখনো যারা ক্লিনিক্যাল ফেলো তাদের সাথে আমি কথা বলতাম না, আচ্ছা যারা পিএইচডি করে আসছে বাইরে থেকে ওনাদেরকে বের করে করে ওনাদের সাথে কথা বলতাম, কারণ ক্লিনিক্যাল যারা করে তারা আসলে বলবে যে রিসার্চ করে লাভ নেই। আচ্ছা হ্যাঁ, মানে আমি নেগেটিভ শুনতে চাইতাম না তখন। মানে আমার পয়েন্ট ছিল যে আচ্ছা তুমি হেল্প না করতে পারো, আপনি যাতে উৎসাহ, মানে কেউ যাতে হতাশ না করে আর কি। আচ্ছা। তো তখন বিভিন্ন ভাবে কথাবার্তা বলে তখন ওইভাবে আসলে আগানো রিসার্চের দিকে। মানে তাহলে আপনি এমবিবিএস শেষ করে আর কোনো প্র্যাকটিসে জড়ান? না, আমি বিডিএস করার পর আমি 9 মাস একটা ক্লিনিকে কাজ করেছি পুরান ঢাকায়, লালবাগে। তাও আমাদের শুরুর দিকে তখন ওখানে কারোর ব্যাংকার ছিল, ওখানে অনেক পেশেন্ট আসে, আর তখন আমি অ্যাপ্লিকেশন করছিলাম বাইরে। আচ্ছা মানে আমার রুটিন ছিল পুরো উল্টা, রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত জেগে থাকতাম, মানে আচ্ছা। ইউরোপ আমেরিকার টাইম জোনে। ওকে। হ্যাঁ, মানে ইমেল করতাম, ব্রিটিশ কাউন্সিল গিয়ে বসে থাকতাম, ফুলার রোডে যেতাম। কিন্তু একটা জিনিস আমার মনে আছে, বাংলাদেশ মেডিকেল কলেজে প্যাথোলজি ডিপার্টমেন্টে এক স্যারের সাথে আমি কথা বলেছিলাম, ওনার নাম হচ্ছে সাইদুর স্যার। মানে কিছু ছোট ছোট ঘটনা মানে অনেকের লাইফে টার্নিং পয়েন্ট হিসেবে থাকে আর কি। যে স্যার আমি তো ইংল্যান্ডে যেতে চাই, কি করবো, ওরাল প্যাথোলজি প্রোগ্রাম একটা অ্যাপ্লাই করতে কুইন মেরিতে, আমার তো কোনো আইডিয়া নেই। বলে তুমি আমাদের প্যাথোলজি ডিপার্টমেন্টে আসো, আইসে তুমি 1 মাস 2 মাস কাজ করো। আচ্ছা তখন গিয়ে আমি হিস্টোপ্যাথোলজি ল্যাবে গেলাম, টিস্যু স্যাম্পল আসতো কিভাবে, মানে প্যারাফিন ব্লক করে, কিভাবে ফিক্সিং করে, আচ্ছা এমবেডিং কি, ক্রায়োটোম কি। আচ্ছা তখন হিস্টোলজি ল্যাবে আমি গেলাম, এবং টেকনিশিয়ান বলতে আমরা যাদেরকে মামা বলি হাসপাতালে, আচ্ছা। হুম হুম। মানে ওনাদের কাছে আমার বেসিক্যালি স্কিল ডেভেলপ হওয়া। এবং ফেরদৌস ভাই ছিলেন, মানে হেমাটোক্সিলিন নিউসিন স্টেইন কি, জিমসা স্টেইন কি, কিভাবে আচ্ছা করে না করে, রেশিও, মানে ডাইলুশন, তখন একদম হাতে কলমে আমার শেখা, এবং এটা একটা অবৈতনিক একটা পজিশন ছিল, ভলান্টারি। রাইট। কিন্তু ওই 2 মাসের ওইটা করাতে আমাকে তখন ইংল্যান্ডে ওর প্রোগ্রামে সিলেক্ট করলো, আমি এটা সিভিতে লিখতে পারলাম আচ্ছা যে আমি বাংলাদেশ, মানে আমার আউট অফ ইন্টারেস্ট আমি বাংলাদেশ মেডিকেল কলেজে হিস্টোপ্যাথোলজি ল্যাবে ট্রেনিং হিসেবে কাজ করতেছি। তখন হিস্টোপ্যাথোলজি প্রোগ্রামে যে আছে ইংল্যান্ডে, সে তখন আমাকে ইন্টারভিউতে বললো তোমার তো অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স আছে, উই আর সিলেক্টিং ইউ। আচ্ছা। মানে তুমি, ওইটা ছিল আমার একমাত্র ল্যাব এক্সপিরিয়েন্স, কারণ আমাদের তখন সেল কালচার ল্যাব বা বায়োসেফটি ক্যাবিনেট কি আমি জানতাম না। রাইট। মানে আমার কারিকুলামে আমি অত জানতাম না, আগে যারা অত মাইক্রোবায়োলজি আগে তো পড়ে তারা মানে হয়তো জানতো। রাইট, ওগুলো তো ওই সময় আলোচনার বিষয় না আসলে। হ্যাঁ, মানে আমরা জানতাম না, আমাকে হয়তো বলতো তুমি কি বায়োসেফটি ক্যাবিনেটে কাজ করছো, তো আমি তখন সাথে সাথে আরেকটা ল্যাপটপে দেখতাম বায়োসেফটি ক্যাবিনেট কি, আমি বলছি যে না এটা আমি দেখি নাই, কারণ আমাদের কারিকুলামে এটা নাই। কিন্তু যেহেতু আমি হিস্টোপ্যাথোলজি ল্যাবে কাজ, সো আই ক্যান অ্যাডাপ্ট। আচ্ছা ভেরি মানে গুড। আমার, মানে আমার মানে পেরিমিটারে যা আছে ওইটাতে আমি এফোর্ট দিচ্ছি। রাইট, বুঝতে হ্যাঁ, পেরেছি। কারণ সবাই তো সবকিছু পারে না, সম্ভব না। রাইট, তাহলে কি আপনার এরপরেই আপনার ওই চান্স পেয়ে যাওয়াটা আপনার জন্য মানে একদম টার্নিং পয়েন্ট, যে আপনি একদম ফোকাস করে চলে আসতে পারলেন? হ্যাঁ, কারণ আমাকে সাইদুল স্যার যেটা বলেছিলেন যে তুমি আগে করো 3 মাস, করার পর বুঝবা ভাল লাগে নাকি লাগে না। আচ্ছা কারণ তখন তো আর এত কিছু জানতাম না যে, আবার যেটা বললাম যে আমার জাপানে যাওয়ার স্কলারশিপের কথা হচ্ছিল। তো 2011 সালে তখন ফুকুশিমা নিউক্লিয়ার আণবিক কেন্দ্রে যেটা জলোচ্ছ্বাস হলো ওদের ভূমিকম্পের পর, তখন জাপান গভর্নমেন্ট স্কলারশিপ বন্ধ করে দিল। তো তখন আমার আব্বার সাথে কথা বললাম, তো আব্বা বললো যে তুমি ইংল্যান্ডে পড়লে পড়তে পারো, কারণ ডেন্টালে ইংল্যান্ডের উপর নাই, মেডিকেল ডেন্টালে। আচ্ছা পাবলিক হেলথে আপনার পৃথিবীতে অনেক দেশ ধরেন ভালো, আমেরিকা ভালো, কানাডা ভালো, অস্ট্রেলিয়া, পাবলিক হেলথ মোটামুটি ওয়েল স্প্রেড। ইভেন বাংলাদেশের এমপিএইচ এর কোয়ালিটিও ওয়ার্ল্ড ক্লাস। আচ্ছা কিন্তু আমি যেহেতু ডেন্টালে যাবো ওরাল প্যাথোলজিতে, তো তখন দেখা গেল যে ওই হসপিটালের ওই ট্রেনিংটা করার পর আমি বুঝলাম যে না আমি করতে পারবো, মানে এটা খুব একটা খারাপ লাগতেছে না। স্যার আমাকে বললো তুমি 2টা মাস করো, যদি দেখো যে তুমি মাস্টার্স করে এসে বাংলাদেশে ল্যাব খুলতে চাও, জি। মানে পিএইচডি ওয়াজ আউট অফ দ্য অপশন তখন। আচ্ছা মানে স্টেপ বাই স্টেপ আমি চিন্তা করতেছি যে ডিগ্রি করার পর দেশে আসলে কি করবো, যেটা আমাদের সবার মাথায় কাজ করে, রাইট। যে যদি ফেরত চলে আসতে হয়, যেহেতু আমি বড় ছেলে, আমি কি করে চলবো। তো আমার হিস্টোপ্যাথোলজি ল্যাব দিতে হবে। স্যার বললো আগে দেখো তোমার ভালো লাগে নাকি। আচ্ছা ওকে। তাই বললাম যে স্যার ভালো লাগবে, সমস্যা নেই, দেখি। হ্যাঁ, ভালোই লাগতেছে। বলে ঠিক আছে যাও, বিসমিল্লাহ করে যাও, ওখানে গেলে আরো শিখবা। ওকে।
তারপর ওখানে যাওয়ার পরে আপনার এক্সপিরিয়েন্স যদি একটু বলেন যে ওই কেমন লাগলো ওখানে, কিভাবে অসাধারণ। মানে আমার 2012 থেকে যে আমি কাজ করছি এতদিন, আমার মনে হয় আমার লাইফের শ্রেষ্ঠ 1.5 বছর ছিল ইংল্যান্ডে। আচ্ছা ওরা কখনো আমাকে দেখতো না যে আমার অভিজ্ঞতা নাই, ওরা কখনো আমাকে দেখতো না যে আমি বাংলাদেশ থেকে এসেছি বা আমি ডেন্টালের। ওদের কথা ছিল যে তুমি স্টুডেন্ট, ইউ আর এন্টাইটেল টু লার্ন এভরিথিং, তোমাকে সবকিছু শেখার অধিকার আছে। আচ্ছা এবং শুধু হায়ার স্টাডি বলতে যেটা আমরা বুঝি যে একটা সার্টিফিকেট, এটা কিন্তু না। মানে আমি কুইন মেরিতে তখন গেলাম, তো ওদের ডেন্টাল স্কুল ওয়ার্ল্ড র্যাঙ্কে তখন 75 না 76, মানে খুবই ফেমাস এবং ইংল্যান্ডের টপ 4টার ভিতর। ওখানে আমরা কাজ করতে গিয়ে দেখলাম যে ওরা সিবি রাইটিং শেখায়, স্টেটমেন্ট অফ পারপোজ রাইটিং শেখায়, আচ্ছা বিভিন্ন হচ্ছে, বিভিন্ন ওয়ার্কশপ হচ্ছে, ওগুলাতে আমি যেতাম। আমার বিদেশি ফ্রেন্ডরা নিয়ে যেত আর কি। আমি বিদেশিদের সাথে বেশি চলতাম, মানে নন বাংলাদেশিদের সাথে, কারণ দেশের যারা আছে ওদের থেকে আমি অনেক জানতাম। আমার আচ্ছা দরকার ছিল আরো জানা, আরো জানো। অনেস্টলি আরো জানা। এবং ওরা তখন আমাকে বিভিন্ন ওয়ার্কশপে নিয়ে যেত, বিভিন্ন কোর্সে নিয়ে যেত। আমরা সিবি লিখতাম, সিবি চেক করে দিত, গ্রামাটিক্যাল এরর। তখন তো পৃথিবী লাইফে প্রথম শুনলাম যে সিবিতে এই 20টা ওয়ার্ড লেখা যাবে না, আচ্ছা সিবিতে এই 20টা ওয়ার্ড লিখলে রিক্রুটাররা চেক করবে। আচ্ছা হ্যাঁ, মানে ওয়ার্ক লেখা যাবে না, প্রজেক্ট লেখা যাবে। মানে কিছু কিছু জিনিস, মানে যেগুলো আমাদেরকে হয়তো রুট লেভেলে ভার্সিটিতে শেখা উচিত ছিল, এটা আমি ওখানে গিয়ে তখন শিখছি। আচ্ছা বুঝতে পারছি। এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স, যেটা যে 14 ঘন্টা পরে ল্যাব করে লন্ডন ব্রিজে যাওয়া, হয়তো একটা ক্রিকেট খেলার 10 ওভার দেখতে গেলাম, রিফ্রেশ হয়ে যেতাম, পরদিন আবার যেতাম ক্লাসে। মানে ওকে বোরিংনেসটা আসতো না, মানে একটা ভালো একটা কম্বিনেশন ছিল ওয়ার্ক লাইফ। আচ্ছা, ওদের পড়াশোনার স্টাইলটা, আপনি যেহেতু বাংলাদেশ থেকেও গ্রাজুয়েশন করে গিয়েছেন, মানে আমাদের পড়ার পদ্ধতি আর তাদের পড়ার পদ্ধতির মধ্যে বেসিক ডিফারেন্স কি বলে মনে হচ্ছে আপনার? আমার মনে হয় বাংলাদেশে হোক বা ওখানে হোক, মানে আমার ক্ষেত্রে কেউ যদি বলে যে তোমার সবচেয়ে বড় স্ট্রেংথ কি, মানে তুমি ওখানে, অনেকে বলবে যে ইংল্যান্ডে গিয়ে লাভ নেই। আমাকে যেমন অনেকে বলতো যে ইংল্যান্ডে যাও না, বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল ইংল্যান্ডের ডিগ্রি রেকগনাইজ করবে না। তো আমি আমার আব্বাকে বললাম যে আব্বা, বিএমডিসি তো করবে না। তো আব্বা বলে, বিএমডিসি 10 বছর পর কি করবে ওটা তোমার দেখার দরকার নেই, তুমি তোমারটা শিখো, আচ্ছা মানে পরে কি হবে। তো ওখানে যাওয়ার পর যেটা আমি দেখলাম যে ওরা খুবই ওপেন, মানে যে যত জানতে চায় তার জানার সুযোগ তত বেশি। তত বেশি। যে যত, মানে কেউ যদি চায় যে আমি জানবো না, আই এম হ্যাপি, তারা ওকে পুশ করবে না যে তোমার শেখা উচিত, যেটা আমাদের দেশে হয়তো করে, এই তুমি এটা না করলে তুমি শেষ হয়ে যাবা। আচ্ছা ওরা এরকম না, ওরা ভেবে নেবে যে আপনি জানেন। আমাকে হয়তো ক্লাসে পড়াইলো, আমি বুঝি নেই। ওখানে গিয়ে প্রথমবার দেখলাম যে তারা আর্টিকেলের রেফারেন্স দিয়ে পড়াচ্ছে, আর্টিকেল দিতেছে। কি বলতো এটাকে, জার্নাল ক্লাব। রাইট। প্রথম দিন 25 পেজের একটা নেচারের আর্টিকেল দিই। আমি তো এটা নিয়ে বসে আছি, অ্যাবস্ট্রাক্ট পড়ে আমি বসে আছি, আমি বুঝতেছি না। আচ্ছা তো যে ফ্যাকাল্টি, তাকে আমি বললাম সরি, আমি আসলে পড়ি নাই, আমি তো, আমার কারিকুলাম এরকম ছিল না। বলে তুমি আমার অফিসে আসো বিকালে। তখন আচ্ছা সে আমাকে পেজ বাই পেজ 2টা 3টা পেজ পড়ায় দেখাইলো যে একটা আর্টিকেল কিভাবে পড়তে হয়, আচ্ছা মানে রাইট। হাতে কলমে শেখানোর মতো। তো আমার কাছে মনে হয়েছে যে যে কেয়ারিংটা দরকার ছিল, এটা আমার ক্ষেত্রে হয়েছিল, কারণ আমি আমার উইকনেস জানতাম এবং আমি অলওয়েজ বলতাম যে এটা আমি পারি না, এটা আমি বুঝি নাই। রাইট, মানে আপনি না সংকোচ থাকলে, এক্সপ্রেস করলে, না এক্সপ্রেস করলে ওরা তো হেল্প করতে পারবে না। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হতো যে এটাই হয়তো লাইফের শেষ চান্স, যে মানে এখন না শিখলে আমি দেশে গিয়ে কি শিখবো। রাইট। এরপর হ্যাঁ, পিএইচডি প্ল্যানটা কিভাবে আসতে পারে আপনার? আমি যতটুকু বুঝতেছি আপনি খুব আর্লি পিএইচডি করে ফেলছেন, তার মানে এত আর্লি পিএইচডি ডিসিশনটা কিভাবে নিলেন? আমি যখন মাস্টার্স করতে গেলাম, সত্যি কথা বলতে মাস্টার্স করতে যাওয়ার আগে আমি ভেবেছিলাম যে দেশে এসে হয়তো একটা চেম্বার দিব, একটা মেডিকেল ডেন্টাল কলেজে ঢুকে যাবো, এটা আমার ফার্স্ট প্ল্যান ছিল। তো যাওয়ার পর দেখি আমার কিছু ফ্রেন্ড আছে, ওরা পিএইচডি প্ল্যান করতেছে বিদেশি। তাই আমি বললাম যে পিএইচডি কেন, বলে পিএইচডি করে তো পোস্ট ডক করা যায়। তখন পোস্ট ডক কি এটা জানলাম, কারণ আমাদেরকে কাজ শিখাই তো পোস্ট ডক কুইন ম্যারিতে। আচ্ছা পোস্ট ডক জিনিসটা 2010-11-তে আমরা খুব একটা শুনতাম না, আমরা খালি জানতাম বিদেশে পিএইচডি করতে যায় রাইট। আর চাকরি নিয়ে যায়। যে পোস্ট ডক করে সেও বলতো কিন্তু দেশে যে চাকরি করতেছে, মানে, হ্যাঁ, মানে আমরা খুব একটা ছিলাম না। তো তখন দেখলাম যে আমার যে সুপারভাইজার ছিল, আমি বললাম যে পিএইচডি, বলে দেখো তুমি যদি পিএইচডি করতে চাও, তোমাকে আমি এমন একটা টপিক দেই যেটা নিয়ে তুমি থিসিস করবা, তোমাকে 12-13 ঘন্টা কাজ করতে হবে ল্যাবে, বাট এই প্রজেক্টটা নিয়ে তুমি পিএইচডি করতে পারবা।
আচ্ছা। ওয়ার্ল্ডের যে কোনো জায়গায়। তো তখন থিসিস করলাম, আল্লাহর রহমতে অ্যাপ্লাই করলাম বিভিন্ন জায়গায়, এবং খুব হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছিলাম। প্লাস আমি যেটা দেখতাম যে ওই লাইনের খুব বিখ্যাত রিসার্চার যারা তাদেরকে, আচ্ছা। যেমন আমার পিএইচডি সুপারভাইজার উনি ওয়ার্ল্ড ফেমাস ওরাল প্যাথোলজিতে, মানে ওনার প্রায় 103 ইন্ডেক্স, মানে যেটা ডেন্টালে খুব ডিফিকাল্ট পাওয়া। এবং উনি ওনার কারিকুলাম, এবং আমাদের কারিকুলাম একটা বই আছে কাউজান, ওরাল প্যাথোলজিতে, কাউজানের আন্ডারে উনি পিএইচডি করেছিলেন কিংস কলেজে, ফিনল্যান্ডের, কিন্তু সে ফিনল্যান্ডের। আচ্ছা। তাকে আমি ইমেল করলাম, আমি অ্যাপ্লাই করলাম। তো সে তখন বললো, আচ্ছা তুমি আসো, তোমার টপিকটা তো ইন্টারেস্টিং, লেটস ডু দ্যাট এজ এ পিএইচডি ইন ফিনল্যান্ড। আচ্ছা, মানে এই তো জন্য আপনি ওখানে গিয়ে, আমেরিকা ইংল্যান্ড সব বাদ দিয়ে ফিনল্যান্ড চলে যাবেন পিএইচডি হ্যাঁ, করতে। হ্যাঁ, এবং ফিনল্যান্ডে যেটা ছিল, ফান্ডিং একটা ইস্যু ছিল, কারণ মেডিকেল ডেন্টাল স্কুলে ক্লিনিক্যাল রিসার্চ কাজে ফান্ডিং খুব কম, যে কারণে মানে অপরচুনিটিও এখানে অনেক কম খুলে যে ল্যাবে নেবে, কারণ ওরা ল্যাবে নেয় হচ্ছে একটা জিনিস, খুব ডিফিকাল্ট একটা জিনিস আমি তখন শিখলাম যে আমি যদি মেডিকেল ডেন্টাল স্কুলে পড়ি বা মেডিকেল থেকেও পাশ করি, আমাকে অ্যাপ্লাইয়ের সময় কিন্তু মেডিকেল ডেন্টালের ছেলে দেখে নিবে না, ওরা নিবে যে ল্যাবে কাজ করতে পারে। আচ্ছা। তো যে বায়োকেমিস্ট্রির, ও দেখা যেত গিয়ে ডেন্টাল স্কুলের ল্যাবে কাজ করতেছে, পিএইচডি করতেছে, কারণ সে বায়োটেকনোলজির কাজ পারে। পারে। রাইট। মানে এটা এমন না যে ইঞ্জিনিয়ারিং এর ছেলে ওখানে করতেছে, যে যে কাজ করবে ল্যাবে। তখন আমি জানলাম যে যে জিনিস জানতে হবে, কিভাবে কাজ করতে হবে এটা জানতে হবে। আচ্ছা। আমি এটা পড়ছি তার মানে এটা না যে এটার চাকরি আমি পাবো, আমাকে হাতে কলমে শিখতে হবে। তো তখন ওইভাবে স্টেপ বাই স্টেপ কাজ শিখে শিখে, এবং ফিনল্যান্ডে যেটা অসাধারণ ব্যাপার ছিল যে ওখানে সিস্টেমটা এরকম, সুপারভিশন খুব ভালো ছিল, আমার সুপারভাইজার উনি ওয়ার্ল্ড ফেমাস, এবং ওদের পরিবেশটা খুব ভালো। এবং আমার ওয়াইফও ওখানে পিএইচডি করছে পাবলিক হেলথে। এবং দেখা গেল যে একসাথে আমরা একটা ফ্যামিলি লাইফ ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে আমরা একসাথে কাজ করতে পারছি, এবং রাইট। খুব ঠান্ডা মাথায় কাজ, এবং ওরা কোনো প্রেশার দেয় না। ইউরোপিয়ান স্টাইলের যে পিএইচডিটা, দে ডোন্ট প্রেশারাইজ যে তোমাকে 3 দিনের ভিতর রেজাল্ট দিতে হবে। ওদের কথা হচ্ছে তোমাকে রিলায়েবল ডাটা দিতে হবে, আচ্ছা। মানে ভালো হোক বা খারাপ হোক, মানে ইট হ্যাজ টু বি ট্রু। ট্রু। রাইট। হ্যাঁ, তো এবং আপনার আলটিমেটলি দেখা গেল যে, জি এবং বলুন। আলটিমেটলি দেখা গেল যে খুব একটা খারাপ হয়নি ওটা শেখাটা। আপনার ওই যে অ্যাপ্লিকেশনের এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করেন, যে বিশেষ করে জুনিয়ররা যারা অ্যাপ্লাই করতে চাইবে, তারা হয়তো আপনার এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে পারবে। কিভাবে অ্যাপ্লাই করলেন কিভাবে। অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশনের প্রথম যেটা যে জুনিয়ররা অলরেডি, মানে আমি ওদের এজে যা জানতাম ওরা অলরেডি আমার থেকে 10 গুণ বেশি জানে। মানে সবাই সব জানে এখন ইন্টারনেটের বদৌলতে, এবং এই যে আপনারা যে বিভিন্ন সেশন করতেছেন বিভিন্ন জায়গায় হচ্ছে, মানে সবাই জানে। কিন্তু যে জিনিসগুলো আসলে একটু, আমি কিছু পয়েন্টার বলবো আর কি, যেটা খুবই কাজে লাগে। নাম্বার ওয়ান পয়েন্টার হচ্ছে ইয়াহু, হটমেল, এগুলো ইউজ না করতে। নাম্বার ওয়ান হচ্ছে এটা, কারণ পুরো আমেরিকা ইউরোপ এখন গুগল কন্ট্রোল করে, এবং আচ্ছা। ইউনিভার্সিটির ইমেল গুলা জিমেল থাকে ম্যাক্সিমাম, আউটলুক, জিমেল। এবং আচ্ছা। গুগলে যেহেতু ইমেল অ্যাকাউন্ট খোলাটা অনেক সিকিউরিটি ভেরিফাইড, জিমেলের অ্যাকাউন্ট অনেক সময় ইনবক্সে যায়, ইয়াহুর ইমেল যেমন অনেক সময় আমি দেখছি জানতে চলে যায়। আচ্ছা। তো ইংল্যান্ডে এই জিনিসগুলো আমি শিখছি। নাম্বার রাইট। ওয়ান। নাম্বার টু, ইমেল অ্যাড্রেস। আমাদের সাথে অনেকে থাকতো যে ও হয়তো, মানে আছে না যে নিকনেম, মানে মানে অমুক প্যাশন বা, বা জামাইপো হ্যাঁ বা মানে, প্রেমিকার নাম একসাথে করে হ্যাঁ, দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। মানে অলওয়েজ ফার্স্ট নেম ডট লাস্ট নেম দিয়ে ইমেল অ্যাড্রেস, কারণ ইমেল অ্যাড্রেসটাই হচ্ছে একটা স্টুডেন্টের ফার্স্ট পরিচয়। রাইট। হ্যাঁ, এবং একটা ইমেলে যেটা ইমেল লেখার ধরনটা, যেমন অনেকে আছে হ্যালো, হাই, গুড মর্নিং, এগুলো দিয়ে শুরু করে। তো ডিয়ার প্রফেসর অমুক, এবং সিভিটা ভালো মতো পড়া, প্রফেসরের কাজটা ভালো মতো পড়া। একটা জিনিস আমি বলতে পারি, ওয়েবসাইট দেখে কেউ যাতে কোনো ইমেল না করে প্রফেসরদেরকে, আচ্ছা। কারণ ওয়েবসাইট সাধারণত বাইরের দেশে আপডেট করাটা খুব কস্টলি, 5-6 বছর পর পর সবাই আপডেট করে। আচ্ছা। আমি প্রায় পিএইচডির সময় 135টা জায়গায় আমি অ্যাপ্লাই করেছিলাম। তো 135টা? হুম, আচ্ছা, ওখান মাশাআল্লাহ। থেকে প্রায়, হ্যাঁ, ওখান থেকে প্রায়, কারণ আমার ইংল্যান্ডে থাকতেই আমার করতে হতো, আমি অড জব করতাম, পার্ট টাইম জব করতাম, ল্যাবে কাজ করতাম, এর এর ফাঁকে ফাঁকে, কারণ আমার কথা ছিল যে আমি থাকতে থাকতেই করতে হবে, কারণ যদি রিকমেন্ডেশন লেটার চায় আমার সুপারভাইজারও তো এখানে, রাইট। আমি বাংলাদেশ গেলে তো আমি আর তাদেরকে পাবো না। পাচ্ছেন না। হ্যাঁ, তো মাল্টিটাস্কিং কাকে বলে এটা আমি ইংল্যান্ডে গিয়ে শিখছি। আচ্ছা। হ্যাঁ, তো 135টা জায়গায় আমি অ্যাপ্লাই করলাম।
তো পরে আমি দেখলাম যে অনেকে বলতেছে যে দেখো তুমি যে কাজ বলছো আমি তো এটা 3 বছর আগেই করা শেষ করে দিচ্ছি। আচ্ছা। তখন আমি বুঝলাম যে না, তাহলে পাবমেডের লিস্ট দেখে রিসেন্ট আর্টিকেল যেগুলা লাস্ট অথর যেখানে ওনারা ওগুলা দেখে দেখে আমি পড়তাম যে এই টপিকে কি কাজ করা যায়। তার মানে যেহেতু আর্টিকেল লিখতেছে এগুলো ওনার রিসেন্ট ইন্টারেস্ট। রাইট। চমৎকার আইডিয়া দিচ্ছেন। হ্যাঁ, এবং ওদের টাইম জোন ধরে, যেমন আমেরিকায় যদি কেউ ইমেল করে সকাল 9টায় সবাই ইমেল পড়ে। আচ্ছা। যেমন সকালবেলায় সবাই ইমেল পড়ে, কারণ এরপর দেখা যায় দুপুরে মিটিং এ চলে যায়, ক্লাসে চলে যায়, ল্যাবে চলে যায়। হ্যাঁ, অনেকে দেখা যায় যে আমি দেখা যায় বোকার মতো হয়তো ইমেল করে বসতাম এমন সময় রাত 10টা আমেরিকার টাইমে, বা কানাডায় রাত 10টা, বা ইংল্যান্ডের রাত 10টা, তখন তো কেউ ইমেল পড়বে না। আর আচ্ছা। ওরা ডেইলি এত ইমেল পায়, আমার ইমেল পরদিন দেখা যেত যে 20টা ইমেলের নিচে চলে গেছে। রাইট। এটা এখন আমার ক্ষেত্রেও হয়। দেখা গেল যে রাত 11টায় কেউ যদি ইমেল করে, আমি ঘুমাইতে যাবো একটু পরে, আমি হয়তো পড়লামই না। মানে তারপরে এখন আমি রিপ্লাই নিজের করা লাইফ যাবে। দেখে আমি বুঝি। হ্যাঁ। হুম, সো অলওয়েজ এমন একটা সময় ইমেল করাটা কনভেনিয়েন্ট, ওদের অফিস আওয়ারে প্রেফারেবলি ইমেল করা, সোমবার সকালে ইমেল করা, শুক্রবার ইমেল না করা, কারণ এখানে শনি রবিবার উইকেন্ড। হ্যাঁ, এবং রাইট। বেশি পুশ না করা, মানে সুপারভাইজারদেরকে, এবং রিমাইন্ড করা 15 দিন পর। এবং এটা একটা আর্টিকেল ছিল, আর্টিকেল বলতে আমি ইংল্যান্ডে গিয়ে ওরা আমাকে একটা আর্টিকেলের মতো দিচ্ছিল যে সুপারভাইজারদেরকে মানে যেখানে ইমেল করবা তুমি রিমাইন্ডার দিবা 2 সপ্তাহ পর, এর আগে না। ওই রাইট। ইমেলটাই ফরওয়ার্ড করবা যে আই প্রিভিয়াসলি রিচড আউট টু ইউ রিগার্ডিং দিস। ওইটা হলো ভদ্রতা। অনেকে আছে ডেইলি রিপ্লাই ইমেল করতে থাকে একজনকে। খুবই বোরিং ব্যাপার। হ্যাঁ, এবং অনেক কিছু আমি শিখেছি, যেমন এরিয়াল ফন্ট আছে একটা, হ্যাঁ। যে এটা সাজেস্ট করে ইমেলের জন্য, কারণ এরিয়ালটা স্মার্টফোনে ভালো পড়া যায়। আচ্ছা। কারণ আমাদের সময় ছিল ওনারা হয়তো সিবি বা এগুলা হয়তো প্রিন্ট করে পড়বে। আচ্ছা। এখন কিন্তু স্মার্টফোনে পড়ে, হয়তো বাসায় বসে টিভি দেখতেছে, স্মার্টফোনে এমনি বড় করে পড়ে পড়লো। করে ফেলবে। তো এমন ফন্ট ইউজ করা সিবিতে, বা টাইমস নিউ রোমান সিবি, আর ইমেলে এরিয়াল ফন্ট। আচ্ছা। কারণ চমৎকার। আমি আমাদের সাথে প্রফেসরদের দেখি তো যে এক একজনের বয়স, চশমা ইউজ করে, মানে ওনারা খুব বেশি জোর দেয় না, এবং ইমেলের ফন্টটা একটু বড় রাখা, অনেক কাছে একদম ছোট ফন্টে লেখে, আচ্ছা। মানে মিনিমাম 12। এবং ইমেল খুব বেশি না আর কি, মানে ম্যাক্সিমাম ছোট। জিনিস স্টেটমেন্ট অফ পারপসে থাকবে, সিবিতে থাকবে। ইমেলটা হবে এমন যাতে ও ওই দুটা অ্যাটাচমেন্ট খুলতে রাজি হয়। রাইট। ওকে। তার মানে আপনার আপনার আসলে এই বিশাল অভিজ্ঞতার ঝুড়ি থেকে আমরা কিন্তু ইন শর্ট পেয়ে গেলাম তো অনেকগুলা পয়েন্ট। তারপর পিএইচডি জার্নিটা তো ডেফিনেটলি বলেছেন যে আপনার ওয়াইফের সাথে ওই সময় কি আপনার কোনো বেবি ছিল কিনা? না, বেবি আর একটু পরে হ্যাঁ, হলো? আমাদের 4 বছরের মাথায় বেবি হলো, মেয়ে হলো, ও ফিনল্যান্ডে। এবং খুব স্ট্রেসফুল ছিল, বিশেষ করে আমার ওয়াইফের জন্য। কিন্তু এটাও একটা ট্রেনিং পিরিয়ড ছিল, সুপারভাইজাররা তখন কি করে, অন্য কলিগদের থেকে দেখা। হ্যাঁ, তো এবং ইউরোপে যেটা সুবিধা ছিল যে ওদের ডে কেয়ার সার্ভিসটা খুব ভালো। আচ্ছা। 9 মাস থেকে বাচ্চাদেরকে ডে কেয়ারে দেওয়া যায়। তো দেখা গেল যে 6-7 ঘন্টা তারা ডে কেয়ারে থাকলে আমরা অ্যাটলিস্ট আমাদের কাজ করতে পারতাম। রাইট। সো তারপরে পিএইচডি শেষ করে আমেরিকা আবার কিভাবে ব্যাক করলেন, মানে কেন ফিনল্যান্ডে ক্যারিয়ার? ফিনল্যান্ডের যেমন আমার পার্মানেন্ট রেসিডেন্সি ছিল, কিন্তু আমি চেয়েছিলাম যে যদি আমরা জব করতাম, যেহেতু ও পাবলিক হেলথে কাজ করে, আমি যেহেতু বায়োমেডিকেলে কাজ করি, আহ, দুইজন এক জায়গায় পাওয়াটা ডিফিকাল্ট। এটা একমাত্র ইউএসএ তে সম্ভব যে একই ইউনিভার্সিটি বা একই শহরে হয়তো দুইজনের এমপ্লয়মেন্ট হতে পারে। তো এটা স্ট্র্যাটেজিক ডিসিশন ছিল আর কি। আচ্ছা। হ্যাঁ, তো ইউএসএ তে অ্যাপ্লাই শুরু করলাম। প্রথমে আমি অ্যাপ্লাই করলাম, তো ইউএসএ তো প্রায় অনেক মানে প্রচুর, মানে এত অ্যাপ্লাই, মানে এটা নাম্বার আমার আসলে নিজেরও মনে নাই, 100-র উপর অ্যাপ্লাই করছি আমি। আচ্ছা। হ্যাঁ, কারণ আমি সব জায়গায় অ্যাপ্লাই করি নাই। আমার কিছু ক্রাইটেরিয়া ছিল, যেমন আমি এশিয়ান প্রফেসরকে অ্যাপ্লাই করি নাই। আচ্ছা। হ্যাঁ, কারণ আমি অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে যারা একটু প্রফেসর লেভেল, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাপ্লাই করি নাই। আচ্ছা। হ্যাঁ, যেহেতু আমি পোস্ট ডকে অ্যাপ্লাই করবো, এটা ছিল আমার ফার্স্ট ক্রাইটেরিয়া আর কি, যে দেখি এরপর লাগলে প্ল্যান বিতে যাব। এবং একই ডিপার্টমেন্টে 2-3 জনকে আমি অ্যাপ্লাই করি। আচ্ছা। এক ডিপার্টমেন্টে একজনকে কারণ অ্যাপ্লাই?
হ্যাঁ, কারণ এটা হয় কি যে আপনি একই ডিপার্টমেন্টে দুই তিনজনকে যদি অ্যাপ্লাই করেন, ওরা হয়তো দেখা গেল দুইজন রিপ্লাই দিবে না, থার্ড জন সিভি অন্য দুইজনের পাঠাই দিবে, আচ্ছা। যে দেখো তো এই ছেলেটা অ্যাপ্লাই করছে কিরকম। ওকে। তো এটা ওরা বাংলাদেশিদের এই ব্যাপারে একটু ইয়ে আছে যে, বা ইন্ডিয়ানরা, যে ওরা একসাথে সবাই ইমেল করে। হ্যাঁ। তো পরে আমার যে সুপারভাইজার ছিল উনি স্ট্যানফোর্ডে ছিল, পরে উনি মিশিগান স্টেটে চলে যান। উনি তখন আমাকে বললেন, তো আমার ফাইনাল অফার দুই তিন জনের সাথে চলতেছিল যে পোস্ট ডকে, ভালো ভালো জায়গায় সব। কিন্তু ওনার সাথে কথা বলে আমার মনে হইলো যে উনি একটা ভালো মানুষ। আচ্ছা। উনি আমার ওয়াইফের কথা জিজ্ঞাসা করতেছে, আমার মেয়ের বয়স, আমার মেয়ে কি করবে জিজ্ঞাসা করতেছে। তখন আমি বললাম যে না, আমি ওনার কাছে যাই, কারণ আমি বাংলাদেশ থেকে আসছি, আমি ইংল্যান্ড ফিনল্যান্ড করে, মানে আমি এমন একটা জায়গায় বসতে চাই যেখানে আমাকে কেউ মানসিক ভাবে শান্তিতে রাখবে। রাইট। মানে আমার কাছে এনভায়রনমেন্টটা বড় একটা ফ্যাক্টর ছিল, যে যেখানে আমি কাজ করব। তো ওইভাবে আমার ইউএসএ তে আসা, ক্রিস্টোফার কন্টাক্ট ল্যাবে মিশিগান স্টেটে। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার থেকে জাস্ট আমার পার্সোনাল একটা কোয়ারি, মানে আপনি কেন অ্যাসোসিয়েট প্রফেসরদেরকে অ্যাভয়েড করলেন? মানে অনেকে তো বলছে যে অ্যাসোসিয়েট প্রফেসররা ইমার্জিং, প্রফেসররা তো ওল্ড হয়ে যায়। So এই জায়গাটা এটা আপনার হচ্ছে পিএইচডির ক্ষেত্রে ট্রু। পিএইচডির ক্ষেত্রে ট্রু। পিএইচডির ক্ষেত্রে এটা আমার ইয়া থেকে শেখা। আমার পিএইচডির সময় আমার প্রফেসর ছিল খুবই সিনিয়র। তো কোন একটা ল্যাবের কাছে আটকে গেলে সে বলতো, আমি তো 50 বছর আগে ল্যাব করছি, আমার মনে নেই, তুমি সেখানে কোথাও গিয়ে। এমনও হয়েছে আমি কনফারেন্সে যেতাম, ট্রাভেল গ্র্যান্ট অ্যাপ্লাই করতাম, আমি প্রায় 13টা বা 14টা জায়গায় আমি ওরাল প্রেজেন্টেশন দিচ্ছি পিএইচডির সময়তে, ইন্টারন্যাশনাল। আচ্ছা। এবং ওখানে যেতাম, গিয়ে আমি খুঁজতাম যে আমার কাজ কাদের আছে, আচ্ছা। গিয়ে ওদের ধরতাম, আমি এটা বুঝতেছি না, আমাকে বোঝাও কিভাবে করব, ফোন নাম্বার দাও, ইমেল দাও। গিয়ে এক কাপ, স্টুডেন্ট ছিলাম, অত খরচ করার সামর্থ্য ছিল না, এক কাপ কফি খাইতাম। সে আচ্ছা। আমারে লিখে দিত যে এটা করবো, এটা করবা, 2 ঘন্টা বেশি রাখবা, 4 ঘন্টা এটা করবা। মানে আচ্ছা। হাতে কলমে সে শিখাই দিত। ওইভাবে যতটুকু আমি শিখছি, তখন আমি শিখছি যে বেশি সিনিয়র প্রফেসর অত সময় দাও। তো পিএইচডির সময় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ভালো, কারণ অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা দেখা যায় যে আপনি যদি, এখানে দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে আপনি কি ফ্রিডম চান, যে আপনার নিজের আইডিয়া নিজে ডেভেলপ করবেন, তাহলে সিনিয়র প্রফেসর ভালো। আচ্ছা। বাট আপনি জানেন না যে আপনি কি করবেন, সেক্ষেত্রে জুনিয়র প্রফেসর ভালো, কারণ ওদের রানিং প্রজেক্ট থাকে। আচ্ছা। হয়তো কোনো একটা প্রজেক্টের একটা কাজ দিয়ে দিল, ইউল গেট এ কোঅথরশিপ, পেপার পেয়ে গেলেন খুব আর্লি, বা 5-6টা পেপার পেলেন। এইসব ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা জুনিয়র প্রফেসররা ভালো। যখন আমার আন্ডারে যদি কোনো স্টুডেন্ট আসে, সে অ্যাটলিস্ট বছরের 3টা বা 4টা পেপার তার হবে, আচ্ছা। কারণ আমি যে কাজগুলো করতেছি আমি ওটাতে ওকে নিব। রাইট। কারণ টিম থাকে ছোট, সবাই অ্যাজ এ ফ্যামিলি কাজ করে। আর রাইট। বড় প্রফেসররা হচ্ছে যে তুমি তোমার মতো করো, মানে একটু স্পেস দেয় আর কি। বুঝতে তো পেরেছি। আমি ওইরকম একটা ইয়া করলাম যে যাই। আর বড় প্রফেসর তো অনেক সময় ফান্ডিং বড় থাকে, যে 5 বছর ফান্ডিং এর সমস্যা থাকে না, কারণ জুনিয়র প্রফেসরদের ফান্ডিং থাকে কিন্তু সবার থাকে না। সবার থাকে না। সো এটা চয়েস করাটা আমার ডিফিকাল্ট। ক্ষেত্রে মিশিগান স্টেটে আসার ক্ষেত্রে বললাম তো যে মানুষ ভালো ছিল, আর ওর ফান্ডিং ছিল বড়, অ্যাটলিস্ট 5 বছরের ফান্ডিং তার কাছে ছিল ওই প্রজেক্টটা। আচ্ছা। মানে এটা কি কোনোভাবে অ্যাজিউম করা যায় আগে থেকে? ডেফিনেটলি প্রোফাইল ঘেটে একটা আইডিয়া করা যায় তার ফান্ডিং স্ট্যাটাস কেমন না, করে। আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা। আমি বলছি তুমি আমাকে কয় বছর ফান্ড দিতে হবে, আচ্ছা। মানে আই হ্যাভ টু নো, মানে আমি এসে যে এখানে একটা বেড কিনবো, একটা টিভি কিনবো, আমার জানতে হবে তুমি কয় বছর ফান্ড দিবে। রাইট। সে বলে যে তুমি যতদিন ইচ্ছা থাকো, বা 5 ইয়ার্স। ওরা খোলামেলা কথা পছন্দ করে। রাইট। হ্যাঁ, কারণ ও বুঝবে যে না, আমার প্ল্যানিং আছে। কারণ প্ল্যান ছাড়া কাউকে কেউ নিতে চায় না। সেটাই, আমি যদি আমি অ্যালাইন আমি করতে বললাম পারি। যে, হ্যাঁ আমি বললাম যে আমি 3 বছর তোমার কাছে থাকবো, এরপর আমি আরেকটা পোস্টডক করবো, করে আমি ফ্যাকাল্টি পজিশন অ্যাপ্লাই করবো। 5 বছর পোস্টডক করে আমি ফ্যাকাল্টিতে যাব। সে বললো ওকে, ভেরি গুড। এবং ওর ফ্রিডমের জন্য আপনি যদি আমার গুগল স্কলার প্রোফাইল দেখেন, 2018-19 পর্যন্ত আমার ছিল মাত্র 18টা সাইটেশন। আচ্ছা। এখন আল্লাহর রহমতে প্রায় 1300। এটা কারণ হচ্ছে সে আমাকে বলছে যে আমার ডিপার্টমেন্টে যত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে, তুমি সবার সাথে গিয়ে কথা বলো, কার কার সাথে কাজ মিলে তুমি তোমার মতো কাজ করতে থাকো, ইউ আচ্ছা। বিল্ড ইউর ক্যারিয়ার। রাইট। এবং ওইটা করতে গিয়ে দেখা গেল নতুন নতুন কাজ, বিভিন্ন ধরনের কাজ, মানে যে কাজ গতানুগতিক হয়তো কেউ হয়তো করবে না। রাইট। সেগুলো করার স্কোপ হ্যাঁ, চলে আসছে আপনার। হ্যাঁ, ওগুলা স্কোপ তৈরি হয়েছে আর কি। মানে ওর কাছে আমি খুবই গ্রেটফুল। মানে হচ্ছে উপরে, আমি বলি যে উপরে আল্লাহ, নিচে বাবা মা, এরপর হলো আমার ওই বস।
আচ্ছা, ওকে। আরেকটা জিনিস আমি জানতে চাইবো, আমার ধারণা জুনিয়র জানতে চাইবো, এই যে ধরেন আমেরিকাতে আপনি পার্মানেন্ট থাকার সিদ্ধান্ত নিলেন, সো ফ্যামিলি কিভাবে কে ম্যানেজ করলেন? আপনি নতুন পরিবেশে কিভাবে ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, স্কুলিং সবকিছু হুম। নিয়ে কিভাবে অ্যারেঞ্জ করলেন? আমার আসলে সুবিধা আগে থেকে ছিল, যেমন আমি তো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়ছি। তো ছোটবেলা থেকে আমার আব্বা আম্মা থাকতো বাইরে। তো আমি আইদার হোস্টেল না হলে মোস্টলি আমি নানার বাসায় থেকে পড়েছি, এবং আমার ফ্রেন্ড সার্কেল মানে ছোটবেলা থেকে আমি একটা আননোন এনভায়রনমেন্টে কিভাবে চলতে হয় আমি জানি। রাইট। এরপর ইংল্যান্ডে গেলাম, ফিনল্যান্ডে গেলাম। তো ফিনল্যান্ডে থাকার জন্য যেটা সুবিধা হলো, ইউরোপে থাকলে যেটা সবচেয়ে বড় সুবিধা, আপনি ইউরোপটা ঘুরতে পারবেন কিছু। তো ইউরোপে পুরাটা না ঘুরলো, আমি 8টা 9টা দেশ অ্যাটলিস্ট আমি ঘুরছি আল্লাহর মতে। তো রাইট। এখানে আসার পর দেখা গেল কলিগরা সবাই ওইসব দেশের, ইংল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, স্পেন। তো মানে আমার কাছে আমার মনে হয় যে বিভিন্ন জায়গায় ছিলাম, এটা একটা স্ট্রেংথ ছিল। রাইট। মানে বিদেশিদের সাথে কথা বলা, দে ফিল তখন মানে মোর অ্যাসিওর্ড যে না, ওর সাথে বাংলাদেশিদের ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই, সবাই জানে যে আমরা সৎ এটা, বাট ওরা জানে যে আমরা একটু আমাদের মতো থাকতে পছন্দ করি। হ্যাঁ, কিন্তু এখানে আসার পর কাজের এবং আমেরিকাতে হচ্ছে যে আমরা পার্মানেন্টলি থাকবো এটা ঠিক নাই। আচ্ছা। কারণ এখন তো গ্লোবাল জব মার্কেট, পলিটিক্স, ফান্ডিং অনেক চেঞ্জ হয়ে যায়। আমি খুব ফ্লেক্সিবল এসব ব্যাপারে। আমার পয়েন্ট হচ্ছে যে আমার স্কিল থাকতে হবে, রাইট। আমার সিভি স্ট্রং থাকতে হবে, মানে জবের যাতে কোনো সমস্যা না হয় আল্লাহর মতো, এটা হলো আমার টার্গেট। আর ফ্যামিলি ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ওই যে যেটা বললাম, যে আমার ওয়াইফও এখানে, ওর নাম ডাক্তার সিদ্দিকা, সেও পোস্ট ডক করেছে মিশিগান স্টেটে। আমার মেয়ে স্কুলে যাচ্ছে। তো ফিনল্যান্ডে যেমন নন ইংলিশ স্পোকেন কান্ট্রি ছিল, মানে ফিনিশ ভাষায় তার স্কুল করতে হতো, এখানে ইংলিশ ভাষায় করতে হচ্ছে, এবং এখানে ডাইভার্সিটি অনেক বেশি, ওকে। বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি। তো কিছুটা আমার মনে হয় যে আমার মেয়ের ক্ষেত্রে এটা একটু পজিটিভ ইয়াতে ছিল। মানে আমার ক্ষেত্রে খুব একটা ইয়া না হলেও আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে ফিনল্যান্ডই হয়তো বেশি নিরাপদ ছিল আর কি। আমেরিকার চেয়ে? হ্যাঁ, কারণ আমেরিকার থেকে যেমন কানাডাও নিরাপদ। মানে কেউ যদি নিরাপত্তার কথা বলে, সামাজিক নিরাপত্তা, চাকরির নিরাপত্তা, আচ্ছা। হ্যাঁ মানে, কিন্তু ফিনল্যান্ডে যেটা সমস্যা ছিল যে একসাথে করা ডিফিকাল্ট ছিল, আর একটা ছিল যে মানে ওখানে আমি হয়তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারতাম। আচ্ছা, কেন মানে এই জিনিসটা কারণ কোন আমার দিক থেকে প্রফেসরের কথা সমস্যা? ছিল যে তুমি আমার ল্যাবেই থাকো, তোমার আমি স্যালারি দিব। আচ্ছা, কিন্তু তুমি হ্যাঁ একাডেমিতে কিন্তু, যায় না। হ্যাঁ মানে ওখানে অপশন নাই। আমেরিকাতে যেমন সুবিধা, যেমন আমি মেডিকেল, ডেন্টাল স্কুল আমি এগুলাতে অ্যাপ্লাই করেছি, বিভিন্ন অপশন আছে ওখানে। যেমন লোকাল ল্যাঙ্গুয়েজ না জানলে টিচিংটা কেউ করাইতে পারবে না। আচ্ছা। তো ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়াতে এই ফ্যাসিলিটি গুলো আছে, যে যেহেতু ইংলিশটাই খালি ল্যাঙ্গুয়েজ, সো ওইটা তো আমাদের এক্সপার্টিস হয়ে যায়। রাইট। ওকে, থ্যাংক ইউ, অনেক কিছু শেয়ার করলেন। নতুনদের জন্য আপনার কোনো পার্টিকুলার সাজেশন আছে কিনা, যে কিভাবে নিজেকে স্কিল আপ করলে এই ধরনের দেশের বাইরে ক্যারিয়ার করা যায়? নতুন বলতে আমি যেটা বলবো যে যারা এখন দেশে আছে, তাদের ক্ষেত্রে যে ইউ হ্যাভ লট অফ অপরচুনিটি, যেটা আমাদের সময় ছিল না। জাহিদ ভাই নিজেও জানেন, আমরা হয়তো ব্রিটিশ কাউন্সিলে গিয়ে কোর্স করতে হতো, ফুলার রোড যেতে হতো ওই সময়। হ্যাঁ, কিন্তু এখন অনলাইনে সবকিছু সম্ভব। অনলাইনে কোর্সেরা আছে, গুগলে কোর্স করায়, মানে ফ্রি কোর্সিং প্রচুর আছে। তো ল্যাব বেস কাজ বা এগুলো যদি কেউ করতে চায়, দেশেই অনেক অর্গানাইজেশন আছে, যেমন রেড গ্রিন রিসার্চ সেন্টার, আইদেশি। আমি জাহিদ ভাইকে কয়েকটা নাম সেন্ড করে দিব, উনি ফরওয়ার্ড করে দিবে পরে লাগলে। এবং বুয়েটে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, যেখানে ওরা অ্যানিমাল কোর্স করায়, অ্যানিমাল ট্রেনিং শেখায়, মাউস মডেল কিভাবে প্রিপেয়ার করে শেখায়। জাহাঙ্গীরনগরে বিভিন্ন কোর্স হয়। আপনারা একটু এগুলো ফেসবুকেই আছে, একটু জাস্ট সার্চ করেন, আপনাদের ফ্রেন্ড যারা আছে ওনাদের সাথে কথাবার্তা বলে এগুলো একটু করতে থাকেন। ইন্টারভিউর জন্য রেডি হন। মানে ইন্টারভিউতে এমনও বলার দরকার নাই যে আমি সব জানি। অ্যাটলিস্ট আপনি যাতে বলতে পারেন যে না, আই নো দ্য বেসিক্স। আর আরেকটা হচ্ছে, এখনকার জেনারেশনে আমি যে জিনিসটা দেখি, যে কারণে আমি একটু মানে হাইড এন্ড সিক করি আর কি জুনিয়রদের সাথে বেশি, যে আমাদের সময় ছিল যে সবাই যাবে বাইরে পড়বে। মানে আমার আব্বার সময় দেখতাম যে দেশে আসবে, দেশের জন্য কিছু করবে। আমাদের সময় হলো যে না, সুযোগ থাকলে বাইরে করবে, সুযোগ থাকলে দেশে করবে। কিন্তু এখনকার জেনারেশন, পারিপার্শ্বিক অবস্থা সব মিলায়, দে ওয়ান্ট টু সেটেল ফার্স্ট। আপনারা আগে যান, ডিগ্রি করেন,
নিজের পজিশনে যান, সেটেলমেন্ট অটোমেটিক হবে। মানে 10 বছর পর কি হবে ওইটা চিন্তা করার দরকার নেই, সামনে যে অপরচুনিটি আসে এটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করেন, এটা হলো আমার উপদেশ আর কি। রাইট, খুব সুন্দর বলেছেন আসলে, মানে কম কথায় একদম মেইন মেসেজটা চলে আসছে। সো আমরা এই পর্যায়ে শেষ করতে চাই। আমি বলবো যে আমাদের পার্টিসিপেন্টদের যদি কারো কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি হ্যান্ড রেজ করতে পারেন, অথবা সরাসরি আপনারা আনমিউট করে করতে পারেন। আর আজহার, আপনি কিছু বলতে চান কিনা? আজহারুল ইসলাম। জি, আমি আহ, আমি আজহারুল ইসলাম। আমি আসলে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের না, আমি বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি ডিসিপ্লিনের রাজশাহী ইউনিভার্সিটি থেকে। তো আপনাদের প্রতিষ্ঠানের প্ল্যাটফর্মের সাথে আমি অনেকদিন ধরে যুক্ত। তো আজকে খুব ভালো লাগলো আলোচনা শুনে স্যারের। তো স্যারের কাছে আমার কিছু জানার ছিল, যেটা হচ্ছে যে আমি ব্যাচেলর কমপ্লিট করেছি বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি থেকে, মাস্টার্স থিসিস ডিফেন্স আর উইদিন 1 মান্থ হবে। আমার কাজ ছিল হচ্ছে ওই অ্যান্টি ক্যান্সার ড্রাগ স্ক্রিনিং। যেটা আমরা করতাম হচ্ছে যে বিভিন্ন ধরনের কেমিক্যালস নিয়ে পটেনশিয়াল ড্রাগ ক্যান্ডিডেট হিসেবে নিয়ে মাইসে ইনজেক্ট করতাম। এন্ড দেন আমরা এখান থেকে দেখতাম যে ক্যান্সার বার্ডেনটা কতটুকু কমাতে পারে, সেল গ্রোথ ইনহিবিশন কতটুকু মাইক্রোস্কোপিতে দেখতাম। তারপর যে ব্লাড প্যারামিটার গুলো কিরকম চেঞ্জেস হচ্ছে ওগুলো দেখতাম, প্লাস হিস্টোপ্যাথোলজি। কিন্তু আমার কথা হচ্ছে আহ আমি এই আমার থিসিসটাকে কিভাবে আসলে ওই সেল করতে পারি অ্যাপ্লিকেশন প্যাকেজে, যদি আমার ওই ডাটা গুলো সাফিসিয়েন্ট না হয় কোনো ভালো জার্নালে পাবলিশ করার মতো। এই ব্যাপারে স্যার যদি কোনো পরামর্শ দিতেন। না, থ্যাংক ইউ। না, শুনে ভালো লাগলো যে আপনি অ্যান্টি ক্যান্সার ড্রাগ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছেন। তো টেকনিক্যালি আপনি যদি ইউএসএ বা কানাডা বা ইউকে, ইউরোপ, মানে আমি অলওয়েজ ইউএসএ বলি না এই কারণে, কার কোথায় ভালো অফার থাকে ইউ নেভার নো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ড্রাগ ডেভেলপমেন্ট এটার ভ্যালু সব জায়গাতেই আছে। তো আপনার থিসিস সেল বলতে যেটা বোঝায় যে এটা হাইলাইট আপনি করতে পারেন হচ্ছে মিনিমাম একটা Q1 বা Q2 পাবলিকেশন যদি আপনি পান, অ্যাজ এ ফার্স্ট অথর অথবা অ্যাজ এ সেকেন্ড অথর, ফার্স্ট 3 অথর্স পর্যন্ত ওরা কাউন্ট করে। তো এবং যদি কোলাবোরেট আরো করতে চান, যে আপনি এই ড্রাগটা দিয়ে যদি আরো ফার্দার কিছু স্টাডি করতে চান, আমি জানি না আপনি কি মাইক্রোস্কোপে করেছেন, কিন্তু আপনি যদি চান যে ধরেন আরো মাইস মডেল দেখবেন বা ন্যানো পার্টিকেল বেসড কোনো কনজুগেট দেখবেন, তো সেগুলো করতে পারেন। কিন্তু আমি সাজেস্ট করবো থিসিসটা যাতে পাবলিশেবল করা যায়। মিনিমাম কম্পোনেন্ট গুলো আছে নাকি একটা থিসিসে সেটা আপনি দেখতে পারেন আপনি সুপারভাইজারের সাথে কথা বলে, যে একটা ভালো পেপারের জন্য তো মিনিমাম 3টা বা 4টা ফিগার লাগে। যদি দেখেন যে আপনার পুরো পেপার হচ্ছে না, আপনি শর্ট কমিউনিকেশন হিসেবে ভালো জার্নালে দিতে পারেন। এবং শর্ট কমিউনিকেশন গুলো সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি 2টা 3টা ফিগারেই জমা দেওয়া যায়, অ্যান্ড আপনি এটাকে প্রিলিমিনারি ডাটা হিসেবে আপনি দিতে পারেন যে আমরা ফার্দার আরো স্টাডি করব ভালো কাজের জন্য। কিন্তু আমি সাজেস্ট করবো এটা শর্ট কমিউনিকেশন হোক, ফুল আর্টিকেল হোক, ট্রাই টু গেট ইট পাবলিশড ইন আ Q1 or Q2 জার্নাল। এবং কিছু প্ল্যাটফর্ম আছে, কিছু বাংলাদেশি কিছু ভাই আছে যারা আপনি অনলাইনে দেখলেই বুঝবেন যে তারা কোলাবোরেটিভলি কাজ করে, কোরিয়ায় থাকে, জাপানে থাকে। আপনি তাদের সাথে কন্ট্রিবিউট কথা বলতে পারেন, তারা অনেক সময় এপিসি কুপন দেয়, আর্টিকেল প্রসেসিং চার্জ তারা শেয়ার করে, তারা হেল্প করতে পারবে। কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে থাকার জন্য সবচেয়ে বড় সুবিধা যেটা, আপনি ভালো ভালো জার্নাল যেগুলো স্প্রিঙ্গার নেচার, প্লাস পাবলিক হেলথ বা প্লাস মাইক্রোবায়োলজি, স্পেশালি বিএমসি ক্যান্সার, এই জার্নালগুলোতে আপনি ফ্রি সাবমিট করতে পারবেন। আমি বলবো যেটা কাজে লাগানো উচিত। এবং সাবমিট করলে দোষ নাই, আপনি পেপারে ড্রাফটটা রেডি করেন ফার্স্টে, করে রিভিশন করেন, পলিশিং করেন, ফিগারটা খুব ভালো মতো আঁকবেন, একটা ফিগার অ্যাবস্ট্রাক্ট যাতে থাকে। হ্যাঁ, এবং আমার মনে হয় যে এটা কাজের পোটেনশিয়ালিটি আছে এবং পেপার হলে, কারণ বাইরের ব্যাপারটা কি, আপনি যতই প্রফেসরকে বলেন বা ধরে নিচ্ছি 5 বছর পর আপনি এই কাজটা ইউজ করে আপনি পিএইচডি করবেন, আপনি জি। যতই প্রফেসরকে বলেন আমি এটা পারি ওটা পারি, সে বলবে তোমার কাজটা কোথায়, তোমার পেপার দাও। তো পেপারে মেথড দেখে সে বুঝবে ও আচ্ছা, আজহার, মিস্টার আজহারুল এটা পারে। রাইট, হ্যাঁ। থ্যাংক ইউ। আসাদুজ্জামান ভাই, আপনি যদি কোনো প্রশ্ন করতে চান। ভাই হচ্ছে আমার প্রশ্ন, আমি হচ্ছে ব্যাচেলর অফ মানে ফুড অ্যান্ড নিউট্রিশনে ব্যাচেলর শেষ করছি। তো আমার নেক্সট ক্যারিয়ার করার ইচ্ছা যে পাবলিক হেলথের উপরে মাস্টার্সটা করার ইচ্ছা। তো এখন
আমার জন্য ভাই স্যারের কাছে আমার একটা প্রশ্ন হবে যে আমি কি মাস্টার্স এর জন্য দেশেই একটা মাস্টার্স করব পাবলিক হেলথে, নাকি বিদেশে বাইরের কোনো দেশের জন্য মাস্টার্স করার জন্য ট্রাই করব, কোনটা বেটার হবে? আপনি থ্যাংক ইউ। ব্যাচেলর করেছেন কবে? ব্যাচেলার আমার শেষের দিকে স্যার, লাস্ট সেমিস্টার চলে। উম আপনি যেটা করতে পারেন দুইটা অপশন, একটা হচ্ছে দেশে করলে কোথায় করবেন মাস্টার্স, মানে বায়োটেকনোলজিতে? হুম, জি না স্যার, এটা পাবলিক হেলথে। আচ্ছা, না পাবলিক হেলথে কিন্তু আসলে কাজ করতে হলে ফুড অ্যান্ড নিউট্রিশন বা যে কোনো ব্যাপারে ওই শুধু এমপিএইচ যে করতে হয় তা না। মানে পাবলিক হেলথ একটা ওপেন টপিক। মানে আপনি এটা কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি দেশে যদি করেন করতে পারেন। ব্র্যাক আছে, নর্থ সাউথ আছে। আমি নিপসমেরটা জানি না যে নিপসমে, কিন্তু ব্র্যাক নর্থ সাউথে যেটা সুবিধা, ওদের স্ট্রং বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেশন হয়। So আপনি পাবলিক হেলথ ইন্টারভেনশন, পলিউশন, হ্যাঁ, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এগুলো আপনি দেখতে পারবেন মানে ফুড অ্যান্ড নিউট্রিশনের সাথে, মানে এবং আরো বলতে গেলে যেটা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, মানে অনেক কিছুই আপনি দেখতে পারবেন ব্র্যাক নর্থ সাউথে হলে। আর যদি বাইরে করেন, আমি বলবো যে বাইরে করলে তো, যদি এটা আপনার উপর, কিন্তু বাইরে করতে যেতে একটু সময় লাগবে, প্রসেসিং টাইমটা থাকে, এর ভিতর আপনি যদি কোনো জায়গায় রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করতে পারেন বা কোনো গ্রুপের সাথে আপনি অ্যাটাচমেন্ট দেখাতে পারেন আর কি, তাহলে ওইটা আমার মনে হয় বাইরে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে সুবিধা হবে। যে আপনি অমুক একটা গ্রুপে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছেন, সাপোজ ধরেন ড্রাগ রেজিস্ট্যান্স বা ফুড ফুড নিউট্রিশন রিলেটেড কোনো রিসার্চ গ্রুপ, এখন অনেকগুলো গ্রুপ আছে। হুম, ওগুলাতে আপনি যদি করেন আমার মনে হয় এটা বেটার। আমি বলবো না যে দেশে করলে ভালো বা বাইরে করলে ভালো, এটা ডিপেন্ড করে যে আপনি কিভাবে ইনটেক নিচ্ছেন। দেশেও এখন ওয়ার্ল্ড ক্লাস কাজ হয় পাবলিক হেলথে। স্যার মানে আমার আপনার এই হচ্ছে, তাহলে কি আমি কোর্সের মধ্যে এনরোল করব, দেন ট্রাই করতে থাকবো বাইরের জন্য, এরকম কি? তাহলে দেখা যাচ্ছে আমার কোনো গ্যাপ থাকবে না, দেখা যাচ্ছে কি আমার লেট হয়ে যাচ্ছে কিন্তু এই ডিগ্রিটাও আলটিমেটলি তার সাথে হয়ে যাচ্ছে, এরকম কি সেম অপরচুনিটি? ডিগ্রি, সেম ডিগ্রিতে আপনি তাহলে বাইরে অ্যাপ্লাই করেন না, আপনি দেশে এমপিএইচ কোর্সে এনরোল করেন বা বাইরে অন্য কোনো কোর্সে অ্যাপ্লাই করেন। বায়োটেকনোলজি মানে একই ডিগ্রি দুইটা করার কোনো মানে নাই। আর ওরা যদি জানে যে একই ডিগ্রি আপনি করতেছেন, বলবে ইউ ডোন্ট নিড আ সেকেন্ড এমপিএইচ। মানে রাইট। আপনার ওখানে ফান্ডিং এর ক্ষেত্রে এটা একটা প্রবলেম হবে। যেহেতু মানে আপনি পাবলিক হেলথে করতে পারেন দেশে, করার পর আপনি পিএইচডি অ্যাপ্লাই করেন বাইরে। আপনি তো ডবল মাস্টার্স করার দরকার নেই। মানে পাবলিক হেলথে করেন, পাবলিকেশন করার ট্রাই করেন। আম, এবং আপনার কাজের ইন্টারেস্টের উপর, আপনি কি প্রোটিওমিক্স করবেন, জেনোমিক্স করবেন, দেশে এখন সব সুযোগ সুবিধা আছে। তো ওইভাবে আপনি আপনার থিসিসটা সেট আপ করেন। এবং এমপিএইচ আমি জানি যে এখন খুব ভালো কাজ হচ্ছে, এবং আমাদের পরিচিত কিছু মানুষজন যারা বাইরে থেকে ভালো ভালো ডিগ্রি নিয়ে এখন দেশে ফ্যাকাল্টি, এবং তারা রেগুলার পাবলিশ করে। এবং পাবলিশ যে হয় না তা না, আবার সবারটা যে হয় তাও না। মানে আপনার যে ফোকাস আছে ইউ ক্যান ডু ইট। আর বাইরে আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি আগে দেশে ঢুকে আপনি দেখেন যে আপনার কিরকম লাগছে মাস্টার্স, কারণ দেশে এমপিএইচ এর প্রোগ্রাম যে এনভায়রনমেন্ট বাইরে খুব একটা ডিফারেন্ট হবে না। জি রাইট। মানে জি স্যার, দেশে যেটা নাই বুঝতে ওইটা বাইরে বুঝতে করলে পারছি। লাভ হয় আর কি। হুম। রাইট। জি, থ্যাংক ইউ। আর কারো থ্যাংক কোনো ইউ স্যার। প্রশ্ন বা কমেন্ট আছে কিনা? আমরা জাস্ট লাস্ট শেষ প্রশ্নটা নিব। এরপরে অলরেডি আমরা প্রায় সময় শেষ করে ফেলেছি। তো লাস্ট কারো কোনো কমেন্ট বা প্রশ্ন আছে কিনা? জি, আমি আবারও আজহারুল ইসলাম। সেকেন্ড কোনো প্রশ্ন করার সুযোগ থাকবে কিনা? জি জি, হ্যাঁ করেন প্লিজ। স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে ফ্যাকাল্টি পার্সপেক্টিভ থেকে যদি কোনো ক্যান্ডিডেটের, মানে কেউ একজন বায়োমেডিক্যাল সায়েন্সে পিএইচডি জন্য অ্যাপ্লাই করলো, তার যদি ক্যান্সার রিলেটেড কোনো রিভিউ পেপারের অথরশিপ থাকে, সেটা ফার্স্ট অথর অথবা সেকেন্ড অথর, তাহলে এটাকে আসলে কিভাবে দেখা হয় ফ্যাকাল্টি পার্সপেক্টিভ থেকে? যেহেতু আমরা জানি রিভিউ পেপার গুলো মেইনলি এক্সপার্ট মানুষজন লিখেন। আহ, সেটা হচ্ছে একটা প্রশ্ন। আর একটা ছিল যে সেম কাজ, ক্যান্সার রিলেটেড কাজ, সেটা যদি কেউ কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে পিএইচডি করে আসে, তাহলে পরবর্তী ফিউচার পার্সপেক্টিভ থেকে, সরি আই মিন পরবর্তী যে অ্যাসপেক্টটা হবে পিএইচডি পরবর্তী, সেটা কি বায়োমেডিক্যাল সায়েন্স পিএইচডির মতোই হবে, নাকি কেমিস্ট্রি থেকে গ্রাজুয়েশন করার ফলে কিছুটা কম হতে পারে ফিউচার অ্যাসপেক্ট? জানা ছিল। না, আমার মনে হয় না, খুব ভালো কোশ্চেন। তো প্রথমটা আমি যাই রিভিউতে। তো এটা ডিপেন্ড করে
যে সুপারভাইজার কিরকম। যেমন অনেক সুপারভাইজার আছে যে তারা নিজেরা চায় অনেক রিভিউ লিখতে, তো তারা মনে করে যে একটা স্টুডেন্ট যে রিভিউ লিখেছে ওকে নেই, ও তাহলে এসে কয়েকটা রিভিউ লিখবে। কারণ পিএইচডি শুরুতে অনেকেই আছে যে রিভিউ দিয়ে শুরু করে, যে তুমি এই টপিকটা নিয়ে একটা রিভিউ লেখো, লেখার পর আমরা ওখান থেকে একটা টপিক করে তোমাকে পিএইচডি প্রোগ্রামটা করবো। তো ওই সুপারভাইজারের ক্ষেত্রে এটা ভালো। এবার অনেক সুপারভাইজার আছে যে মনে করে রিভিউটা আসলে অরিজিনাল কাজ না, মানে ওরা ল্যাবে লোক চায় বেশি। তো এটা হচ্ছে কিছুটা আমি বলবো 50-50 আর কি। তবে একদম সিভি ফাঁকা থাকার থেকে রিভিউ পেপার অবশ্যই ভালো, এবং এটা আপনার রাইটিং ক্যাপাবিলিটি দেখাবে। এবং রিভিউতে আপনি যদি চেষ্টা করেন যে কিছু ফিগার যদি আঁকেন, এটা খুবই কাজে আসে। যেমন আমার প্রত্যেকটা রিভিউ আমরা যেটা করেছি, যেমন এসিএস কেমিক্যাল রিভিউজ আমি একটা রিভিউ আমার হয়েছে, আমি সেকেন্ড অথর, ওইটা হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর প্রায় 72। তো ওখানে আমরা প্রায় 20-25টা ফিগার আমরা নিজে রেখেছি অরিজিনাল। তো এইসব ক্ষেত্রে সুপারভাইজাররা অনেক সময় খুব খুশি হয় যে ও তুমি লিখেছো, তুমি ফিগার রাখছো, মানে তারা ফিল পজিটিভ। তো রিভিউ আমার মনে হয় যে এটা খারাপ না, মানে অরিজিনাল কাজ বাদ দিয়ে রিভিউ করতে আমি মানা করবো, কিন্তু আমার পয়েন্ট হচ্ছে মানে কেউ যদি রিভিউ লিখতে পারে এটা অবশ্যই ভালো, এবং কাজে আসবে। কাজে যে আসবে না তা না, মানে হয়তো বলবে যে তুমি খালি রিভিউ কেন করছো, বাট কাজে আসবে। এটা গেলো প্রথমটা। সেকেন্ডটা হচ্ছে কেমিস্ট্রি থেকে আমার দেখা সবচেয়ে সাকসেসফুল যারা ক্যান্সার রিসার্চ লাইনে আছে তারা কিন্তু কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের। আচ্ছা আচ্ছা, খুবই ন্যানো পার্টিকেল কেমিস্ট্রি, ন্যানো টেকনোলজি কেমিস্ট্রি, ন্যানো পার্টিকেল ফর্মুলেশন পুরাটাই কেমিস্ট্রি। এটা হচ্ছে কেমিস্ট্রি আর ফার্মাকোলজির কাজ। আহ, আমি একজনের সাথে একটা রিসেন্টলি একটা পেপার করছি আয়োনিক লিকুইড দিয়ে কিভাবে ওরাল হেলথের কাজ করা যায়। তো আয়োনিক লিকুইড একটা নিউ কেমিক্যাল কম্পাউন্ড। উনি কেমিস্ট্রির এক ভাইয়া, উনি ন্যাশনাল ভার্সিটি থেকে মিশিগান স্টেটে পিএইচডি করছে, এখন পার্দুতে আছে। তো কেমিস্ট্রির ফর্মুলেশনটাই হচ্ছে সবকিছু। এবং বায়োমেডিক্যাল ইমেজিং, ইমেজিং কন্ট্রাস্ট এজেন্ট, এমআরআই কন্ট্রাস্ট এজেন্ট, মানে মলিকুলার ইমেজিং এর মেইন বেসিকই হচ্ছে কেমিস্ট্রি, অ্যান্টিবডি ডেভেলপমেন্ট করা। সো আপনার অপরচুনিটি অনেক, মানে। এবং আপনি যদি কিছু স্যারের প্রোফাইল দেখেন, যেমন মিসির আলী স্যার আছেন, উনি কিন্তু কেমিস্ট্রি, ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি থেকে পাশ করা, কিন্তু উনি কাজ করে ক্যান্সার ইমেজিং নিয়ে, কিন্তু উনি কিন্তু কেমিস্ট্রি। মোহাম্মদ নুরুল নবী ভাই ফার্মাকোলজি, কিন্তু উনি কাজ করে কেমিক্যাল কম্পাউন্ড নিয়ে, ন্যানো পার্টিকেল। রাইট। মানে আমেরিকায় সাকসেসফুল যারা আছে বাংলাদেশি বা ওয়ার্ল্ডের, 20%-30%ই হচ্ছে কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের। ওকে, আশা করি উত্তরটি পেয়েছেন। আমরা আর কোনো প্রশ্ন নিচ্ছি না। আমরা আবারও ধন্যবাদ দিচ্ছি আমাদের আজকের ফ্যাকাল্টি ডক্টর এহসানুল হক অপু ভাই। অনেক কষ্ট করে অনেক দূর থেকে আমাদের সাথে জয়েন করেছেন এবং অনেকগুলো মূল্যবান পরামর্শ আমাদেরকে দিয়েছেন। আশা করি নতুনরা এর থেকে উপকৃত হবে। আগামীতে অন্য কোনো প্রোগ্রামে হয়তো আমরা আপনাকে পাবো, অথবা একসাথে কাজ করার সুযোগ হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আমাদের সবার জন্য দোয়া করুন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। শুভরাত্রি। সালাম।